ওয়েলকাম স্টুডেন্টস, আই এম রোহন মন্ডল, ইওর ম্যাথামেটিক্স টিচার। আর আজকে আমরা পড়ব নাম্বার থিওরির একটা টপিক যার নাম হচ্ছে চাইনিজ রিমাইন্ডার থিওরাম। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং খুব ইন্টারেস্টিং। তো যারা যারা এর আগের ভিডিও যেমন লিনিয়ার কনগ্রুয়েন্স দেখোনি, তাদের কিন্তু লিনিয়ার কনগ্রুয়েন্স ব্যাপারটা দেখে আসতে হবে, শিখে আসতে হবে। তার জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে আমার টোটাল যত নাম্বার থিওরির ভিডিও আছে সবগুলোর একটা লিঙ্ক দিয়ে রাখলাম। তোমরা লিঙ্কে গিয়ে দেখবে পরপর সিরিয়াল ওয়াইজ ভিডিও আমার আপলোড করা আছে। তার মধ্যে যেটা লিনিয়ার কনগ্রুয়েন্স সেটা তোমরা দেখে আসবে, ঠিক আছে? ডেসক্রিপশানে আমার সমস্ত ভিডিও, নাম্বার থিওরির যত ভিডিও আছে সব লিঙ্ক দেওয়া থাকলো। তো চাইনিজ রিমাইন্ডার থিওরামটা কি, এটা বলার আগে আমরা দু একটা যেগুলো আমাদের লাগবে এখানটায় সেই জিনিসগুলো আগে একটু দেখি। যেমন আমরা লিনিয়ার কনগ্রুয়েন্স এরকম লিখেছি, এ এক্স কনগ্রুয়েন্স টু বি মডিউলো এন। এটা একটা লিনিয়ার কনগ্রুয়েন্স। তো আমি যদি এইটাকে এ দিয়ে ডিভাইড করে দিই, তাহলে এদিকে কী পড়ে থাকবে? অনলি এক্স, দিস ইজ কনগ্রুয়েন্স টু বি বাই এ হবে, যেটাকে আমি ধরে নিলাম এ ওয়ান, কনগ্রুয়েন্স টু মডিউলো এন ওয়ান। তাহলে একটা লিনিয়ার কনগ্রুয়েন্সকে এরম করে লেখাও যা, এরম করে লেখাও তাই। এবার তোমাদের প্রশ্ন হবে, স্যার বি বাই এটা তো সবসময় ইন্টিজার নাও হতে পারে। অবশ্যই সবসময় নাও হতে পারে, কিন্তু যেগুলো ইন্টিজার এসছে সেইগুলোকে আমি এ ওয়ান ধরেছি। তো মোদ্দা কথা, এইটা লিনিয়ার কনগ্রুয়েন্স, এটাও একটা লিনিয়ার কনগ্রুয়েন্স, মানে এইভাবেও আমরা লিখতে পারি লিনিয়ার কনগ্রুয়েন্সকে, ঠিক আছে? তো চাইনিজ রিমাইন্ডার থিওরামের আমাদের মেন উদ্দেশ্যটা কি? চাইনিজ রিমাইন্ডার থিওরামের মেন উদ্দেশ্য হচ্ছে, এর আগের চ্যাপ্টারে আমরা লিনিয়ার কনগ্রুয়েন্স একটা যদি থাকে এরম ফর্মে, তাহলে তার সলিউশন বার করেছিলাম। সলিউশন মানে এক্সের ভ্যালু কী বসালে এটা স্যাটিসফাই হবে, আমরা সেটা বার করেছিলাম। এইবারে এই চাইনিজ রিমাইন্ডার থিওরামে আমরা সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্সের সলিউশন বার করা শিখব, ঠিক আছে? আগের চ্যাপ্টারে শুধু একটা সিঙ্গেল লিনিয়ার কনগ্রুয়েন্স যদি থাকতো তার সলিউশন বার করেছি। এবারে আমরা চাইনিজ রিমাইন্ডার থিওরাম দিয়ে করব সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্সেস। তো সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্সেস কীরকম? মানে অনেকগুলো লিনিয়ার কনগ্রুয়েন্স একসাথে থাকবে। ফর অ্যান এক্সাম্পল, এক্স কনগ্রুয়েন্স টু এ ওয়ান মডিউলো এন ওয়ান। তারপরে এটা ধরো একটা কনগ্রুয়েন্স হলো। সিমিলারলি এক্স কনগ্রুয়েন্স টু এ টু মডিউলো এন টু, এটা হচ্ছে সেকেন্ড কনগ্রুয়েন্স। এরকম করতে করতে ধরো অনেকগুলো কনগ্রুয়েন্স আছে। এক্স কনগ্রুয়েন্স টু এ কে মডিউলো এন কে, তাহলে এখানটায় টোটাল এনখানা কনগ্রুয়েন্স আমাদের চলে এসছে। আমরা এই সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্সকে সলভ করব। এবার বরাবরই তোমাদের মনে প্রথম প্রশ্ন যেটা আসবে সেটা হচ্ছে, স্যার এটা লিনিয়ার কনগ্রুয়েন্স, তাহলে এটাকে আমি সলভ করে দিলাম। ঠিক আগের চ্যাপ্টারে যেরকম আমরা লিনিয়ার কনগ্রুয়েন্স সলভ করেছি, ধরো এটার সলিউশন আসলো এক্স ওয়ান। সিমিলারলি এটাও আমি আগের চ্যাপ্টারের মতন সলভ করলাম এক্স টু, এটাও আগের চ্যাপ্টারের মতন সলভ করলাম এক্সকে, সলিউশন পেয়ে গেলাম। তাহলে স্যার আমার এই চাইনিজ রিমাইন্ডার থিওরামের ভূমিকা কী? আপনি যে এখনই বললেন এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এর ইম্পর্টেন্সিটা কোথায়? দেখো, আমি এক্স ওয়ানটা ফার্স্ট লিনিয়ার কনগ্রুয়েন্সের সলিউশন পেয়েছি, তার মানে এক্স ওয়ানটা এই কনগ্রুয়েন্সটাকে স্যাটিসফাই করবে, কিন্তু নট নেসেসারিলি এই কনগ্রুয়েন্সকে স্যাটিসফাই করবে। মানে আমি বলতে চাইছি এক্স ওয়ান এর সলিউশন, কিন্তু এক্স ওয়ান এর সলিউশন তো নাও হতে পারে, বাই চান্স হয়ে যেতেও পারে, কিন্তু তারপরেরটা নাও হতে পারে। এমন হলো সবগুলো করলো কিন্তু লাস্টেরটাকে স্যাটিসফাই করলো না, এরকম হতেই পারে। কেন? কারণ এক্স ওয়ানটা তো এর সলিউশন, একে যে স্যাটিসফাই করবে এমন কোনো গ্যারান্টি নেই। সিমিলারলি একই রকমভাবে এক্স টুর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এক্স টুটা এর সলিউশন, একে স্যাটিসফাই অবভিয়াসলি করবে, কিন্তু একে করবে বা এগুলোকে করবে এর কোনো গ্যারান্টি নেই। তাহলে এই যে এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্সকে আমরা যে সলিউশন পেলাম সেগুলো ইন্ডিভিজুয়াল সলিউশন, একে কিন্তু আমরা ওই সিস্টেমের সলিউশন বলতে পারি না। সিস্টেমের সলিউশন তাকেই বলবো যে এক্সটা প্রত্যেকটা লিনিয়ার কনগ্রুয়েন্সকে স্যাটিসফাই করবে। ফর অ্যান এক্সাম্পল, 2x প্লাস 3y ইজ ইকুয়ালস টু 10 আর x মাইনাস 30y ইজ ইকুয়ালস টু -2। ধরো এরকম দুটো সলিউশন আছে, এরকম দুটো ইকুয়েশান আছে। আমি তো এর সলিউশন সেই ধরো 2,3 সলিউশন বললাম, সেটা
সেটাকে তাহলে 2,3 কী হতে হবে, 2,3 একেও স্যাটিসফাই করতে হবে, একেও স্যাটিসফাই, আমি আন্দাজে বললাম কিন্তু ওটা, হ্যাঁ, যে ধরে নিচ্ছে 2,3 এদের সলিউশন, তার মানে কি 2,3 একেও স্যাটিসফাই করেছে, 2,3 একেও স্যাটিসফাই করেছে, তবেই তো তুমি 2,3কে এদের সলিউশন বলবে। এমন তো নয় যে 2,3 এটাকে স্যাটিসফাই করলো, এটাকে করলো না, তাহলে সলিউশন বলে দিলাম, তাহলে তো সেটা সিস্টেমের সলিউশন হলো না, এটা ইন্ডিভিজুয়াল সলিউশন হলো। এখানেও তাই, এগুলো সব ইন্ডিভিজুয়াল সলিউশন, আমি এই সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্সের সলিউশন চাইছি, ঠিক আছে। তাহলে সেই সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্স কিন্তু আমরা আগের চ্যাপ্টার দিয়ে করতে পারবো না, আগের চ্যাপ্টারে ইন্ডিভিজুয়াল লিনিয়ার কনগ্রুয়েন্সের সলিউশন পেয়েছি। তাহলে সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্স এর সলিউশন কেমন হবে, x0 যেটা একেও স্যাটিসফাই করেছে, একেও করেছে, একেও করেছে, সবগুলোকেই করেছে, সেই x0টা কী হবে, এদের কম্বিনেশন। বুঝা গেছে? এই যে লিনিয়ার সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্সের সলিউশন যেটা, সেটা অবভিয়াসলি x1 x2 ডট ডট xk এর একটা কম্বিনেশন হবে, যেটা সবগুলোকেই স্যাটিসফাই করেছে। দেয়ারফর দিস ইজ দ্য সলিউশন অফ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এটাকেই বলা হয় সাইমেন্টেনিয়াস সলিউশন, এটাকে বলা হয় সাইমেন্টেনিয়াস সলিউশন, SI এক মিনিট, এটাকে বলা হয় যে সাইমেন্টেনিয়াস সলিউশন, SIMULTANEOUS, এটাকে বলা হয় সাইমেন্টেনিয়াস সলিউশন অফ দ্য সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্সেস, আর এগুলোকে বলা হয় ইন্ডিভিজুয়াল সলিউশন। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের মেন ফান্ডা ওই চাইনিজ রিমাইন্ডার থিওরামের। তো এবার আমি চলে আসি চাইনিজ রিমাইন্ডার থিওরামের স্টেটমেন্ট কী বলছে, আমাদের স্টেট অ্যান্ড প্রুফ। আমি আগেও বলেছি যে থিওরামের নাম থাকবে, যেমন ধরো এটা নাম দেওয়া আছে চাইনিজ রিমাইন্ডার থিওরাম, তাহলে এর কিন্তু স্টেটমেন্ট এবং প্রুফ দুটোই আমাদের মনে রাখতে হবে। তো দেখি স্টেটমেন্টে কি বলছে চাইনিজ রিমাইন্ডার থিওরাম। লেট A1 A2 ডট ডট AK আর any integers and n1 n2 ডট ডট nk are integers, এগুলো আর ইন্টিজার্স পেয়ার ওয়াইজ কোপ্রাইম, PIRWIS পেয়ার ওয়াইজ কোপ্রাইম, ঠিক আছে। পেয়ার ওয়াইজ কোপ্রাইমটা কী বোঝায় আমি বলছি একটু পরে। দেন দ্য সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্সেস x congruence to A1 modulo n1, x congruence to A2 modulo n2 ডট ডট করে x congruence to AK modulo nk has a simultaneous solution which is unique modulo n1 n2 ডট ডট nk। স্টেটমেন্টটা একটু বড়, কিন্তু আমাদের একটু যদি বুঝি তাহলে দেখবে তোমরা নিজেরাই লিখতে পারবে, মুখস্থ করার দরকার নেই। বলছে A1 A2 A3 ডট ডট AK, এগুলো যা ইচ্ছা ইন্টিজার হতে পারে, প্লাস মাইনাস যা ইচ্ছা। আর n1 n2 ডট ডট nk এগুলোও ইন্টিজার, কিন্তু পেয়ার ওয়াইজ কোপ্রাইম। পেয়ার ওয়াইজ কোপ্রাইম মানে দুটো ইন্টিজারকে আমরা পেয়ার ওয়াইজ কোপ্রাইম বা কোপ্রাইম বলবো যদি তাদের GCD 1 হয়। কীরকম, আমি একটা এক্সাম্পল নিই, ধরো 18 এটা কিন্তু প্রাইম নাম্বার নয়। কেন? কারণ 18কে 9 দিয়ে ভাগ করা যায় বা 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা প্রাইম নয়। কিন্তু 18-র সাথে যদি আমি 11 নিই, দুটোকে পাশাপাশি রাখি, তাহলে তাদের GCD কত? 1, 18 আর 11, তাহলে 18 আর 11 কিন্তু মিউচুয়ালি কোপ্রাইম বা সিম্পলি কোপ্রাইম, মিউচুয়ালি বা পেয়ার ওয়াইজ নাও বলতে পারো। সো এরকম ব্যাপার যে দুটো ইন্টিজার তারা নিজেরা প্রাইম না হতে পারে, কিন্তু যদি তাদের
জিসিডি ওয়ান হয়ে যায় তাহলে তারা মিউচুয়ালি কোপ্রাইম বলবো। তাহলে এন ওয়ান এন টু ডট ডট এনকে এরা হচ্ছে মিউচুয়ালি কোপ্রাইম, মানে ওদের জিসিডি কিন্তু ওয়ান হবে। ঠিক আছে, তাহলে এরম যদি মিউচুয়ালি কোপ্রাইম হয় তাহলে এই যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন লিনিয়ার কনগ্রুয়েন্স আছে তাদের একটা সাইমেন্টেনিয়াস সলিউশন থাকবে। সাইমেন্টেনিয়াস সলিউশন বলতে এরকম একটা এক্সের ভ্যালু থাকবেই যেটা প্রত্যেকটা লিনিয়ার কনগ্রুয়েন্সকে স্যাটিসফাই করে গেছে, সেটাকে সাইমেন্টেনিয়াস সলিউশন বলে। তারপরে বলছে হুইচ ইজ ইউনিক মডিউলো এন ওয়ান এন টু ডট ডট এনকে, এটা কিন্তু ইনটু হয়ে আছে। হ্যাঁ, তো এর সেকেন্ড পার্টটা আমি পরে করছি, ফার্স্ট পার্টটা আগে দেখি। প্রুফটা দেখো, প্রুফটাও খুব সহজ, খুব একটা জটিল নয়। let us take m is equals to n1 n2 n3 ডট ডট nk। ঠিক আছে, আমি এরকম একটা m বলে ইন্টিজার নিলাম যারা কিনা n1 n2 ডট ডট nk এর মাল্টিপ্লাই করে এসছে। দেন m বাই n1 যদি নিই তাহলে কি m বাই n1 মানে এখানটায় মাল্টিপ্লিকেশনে n1টা থাকবে না, তাহলে n2 n3 ডট ডট nk। অ্যান্ড সো m বাই n1 আর n1-এর যদি আমি জিসিডি নিই সেটা 1 হবে। কেন? কারণ m বাই n1 এদের মধ্যে n1 বলে সংখ্যাটা আর নেই। ঠিক আছে, তাহলে এটার মধ্যে n1 যদি সংখ্যা না থাকে তাহলে এটাকে কি আর n1 দিয়ে ভাগ করা যাবে? নিশ্চয় যাবে না। কেন? কারণ n1 দিয়ে n2কে ভাগ করা যায় না, যেহেতু তারা মিউচুয়ালি কোপ্রাইম। আবার n1 দিয়ে n3কে ভাগ করা যায় না, যেহেতু তারা মিউচুয়ালি কোপ্রাইম। তাহলে এই যে সংখ্যা m বাই n1 এইটা আর এই n1 এদের মধ্যে কিন্তু কোনো কমন ফ্যাক্টর নেই, বা n1 দিয়ে একে ভাগ করা যাবে না। ঠিক আছে, সেই জন্য এদের জিসিডি হয়ে গেল 1। তাই যদি হয় তাহলে এদের জিসিডি 1 যদি হয় তাহলে এর আগেও আমরা পড়েছি যে জিসিডি অফ a, b যদি 1 হয় তাহলে আমরা দুটো ইন্টিজার আলফা বিটা পাই যাতে a আলফা প্লাস b বিটা ইজ ইকুয়ালস টু 1 হয়। ফার্স্ট সেমিস্টারে পড়েছি, বা এর আগের চ্যাপ্টারগুলোতেও আমি অনেকবার বলেছি। তাহলে দেয়ার এক্সিস্ট টু integers alpha 1 comma beta 1 such that alpha 1 m by n1 plus beta 1 n1 is equals to 1। ক্লিয়ার? এবারে আমি কি চাইছি এই যে যেটা পাচ্ছি সেখান থেকে যেন x কনগ্রুয়েন্স টু a1 মডিউলো n1 এর একটা সলিউশন বার করতে পারি। আমি এটা তোমাদের বোঝানোর জন্য লিখলাম, এটা কিন্তু থিওরির মধ্যে লিখবে না। এই কোয়েশনটা থেকে আমি চাইছি এর একটা সলিউশন আসুক। ঠিক আছে, তাহলে এর পরের লাইনে আমি কি করব, এটার তো এইদিকে a1 থাকতে হবে, এই যে এখানটায় a1 থাকতে হবে, তাহলে ঠিক পরের লাইনে এটাকে আমি a1 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। ক্লিয়ার? আমি আবার বলছি, মনে রাখবে এরমভাবে যে এটা থেকে আমি এটার সলিউশন বার করতে চাইছি, তাহলে পরের লাইনে আমি কি করব, এই জিনিসটাকে টোটাল a1 দিয়ে গুণ করে দেবো। তাহলে multiplying the above equation by a1 we have a1 alpha 1 m by n1 plus a1 beta 1 n1 is equals to a1। ক্লিয়ার? আমি কি করেছি, কিছু করিনি, শুধু আগেকার এই ইয়েটাকে ইকুয়েশনটাকে a1 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। এটা আমি 1 নম্বর দিয়ে রাখলাম। আচ্ছা, দরকার নেই এটাকে 1 নম্বরটা দিয়ে ফেলেছি, তো থাক। ঠিক তারপরে কি করব, a1 তো চলে এসছে, এবার মডিউলো n1 আনতে হবে। তাহলে এই 1 নম্বর ইকুয়েশনে আমি এবার মডিউলো n1 নিই। তাহলে টেকিং মডিউলো n1 on 1 we have, আমি যদি বোথ সাইডে মডিউলো n1 নিই তাহলে কি হবে, এই জিনিসটাকে তো n1 দিয়ে ডিভাইড করা যাচ্ছে, এই যে n1 ও নিজেই আছে, তাহলে ওই জিনিসটাকে n1 দিয়ে ডিভাইড করা গেল। তাহলে যেই আমি n1 এর মডিউলো নেব, এটাকে ভাগ করা গেছে মানে এর রিমাইন্ডার 0। আচ্ছা, এবার এইটাকে দেখি, এটাকে কি n1 দিয়ে ভাগ করা যাচ্ছে? m বাই n1 যেটা সংখ্যা সেটাকে তো নিশ্চয়ই n1 দিয়ে ভাগ করা যাচ্ছে না। কেন? কারণ m বাই n1 মানে হচ্ছে n2 n3 n4, যার কাউকেই n1 দিয়ে ভাগ করা যায় না। তাহলে m বাই n1টাও n1 দিয়ে ডিভিজিবল নয়। সিমিলারলি এই দুটোকে কি ভাগ করা যাবে? যেতেও পারে, নাও যেতে পারে,
কোনো কনফার্মেশন নেই, তাহলে মধ্যে কথা আমি ধরে নিচ্ছি এটাকে ভাগ করা গেল না। তাহলে A1 আলফা 1 m/n1 এটা এরকমই থেকে গেল। তাই হয় মডিউলো নিয়ে যদি কোনো জিনিসকে ভাগ না করা যায় তাহলে সেটা সেইভাবেই থেকে যায়, এর আগেও আমরা দেখেছি। আচ্ছা, মডিউলো নিয়ে মানে আর ইকুয়ালস টু তো ইকুয়ালস থাকে না, কনগ্রুয়েন্স হয়ে যায়। এবার A1কে কি n1 দিয়ে ভাগ করা যাবে? যেতেও পারে, নাও যেতে পারে, তাহলে এটাকে A1ই রেখে দিলাম। ক্লিয়ার? দ্যাট মিন্স এটাকে আমি জিরোটাকে যদি তুলে দিই তাহলে পরের লাইনে কী লিখব? A1 আলফা 1 m/n1 ইজ কনগ্রুয়েন্স টু A1 মডিউলো n1, এটাকে আমি দিয়ে দিলাম 2 নম্বর। তাহলে দেখো দেখি এখান থেকে এটা বলা যায় কি না যে সো A1 আলফা 1 m/n1 is a solution of x congruence to A1 মডিউলো n1। দেখো দেখি এটা n1, হ্যাঁ, দেখো দেখি এটা বলা যায় কি না। কেন বলা যাবে না? কেন বলা যাবে? কারণ এইটাকে যদি আমি বসাই, এটা এর সলিউশন কখন হবে? যদি এটা এখানটায় এই এক্সটাকে স্যাটিসফাই করে। তো এটা স্যাটিসফাই করেছে, 1 নম্বর থেকে আমি বলতে পারি। তো এখানটায় এক্স বসালে স্যাটিসফাই করে গেছে, তাহলে আমি বলতে পারি দিস ইজ এ সলিউশন অফ দিস কনগ্রুয়েন্স। তাহলে আমি কি পেলাম? ফার্স্ট কনগ্রুয়েন্সের একটা সলিউশন পেয়ে গেলাম। এই যে সলিউশনটা পেলাম এটা সেকেন্ড কনগ্রুয়েন্স বা থার্ড কনগ্রুয়েন্সকে স্যাটিসফাই নাও করতে পারে। তাহলে এটা কেবল ইন্ডিভিজুয়াল সলিউশন পেলাম ফার্স্ট কনগ্রুয়েন্সের। সেম প্রসিডিওরে আমি সেকেন্ড কনগ্রুয়েন্সেরও সলিউশন পাবো। তাহলে সিমিলারলি A2 alpha 2 m/n2 is a solution of x congruence to A2 modulo n2 ডট ডট করে কে নম্বরটা কি আসবে? সিমিলারলি AK alpha k m/nk is a solution of x congruence to AK modulo nk। সিমিলারলি লিখে দিলাম। তাহলে আমি কী পেলাম? প্রত্যেকটা কনগ্রুয়েন্সের ইন্ডিভিজুয়াল সলিউশন পেলাম। আমি এবার সেই ইন্ডিভিজুয়াল সলিউশনগুলোকে কম্বাইন করব, তাহলেই আশা করি জেনারেল সলিউশন পেয়ে যাব। ঠিক আছে, আমি এই পর্যন্ত আরেকবার বলে দিচ্ছি। দেখো প্রথম থেকে আমাকে বার করতে হবে যে এই লিনিয়ার কনগ্রুয়েন্সগুলোর সাইমেন্টেনিয়াস সলিউশন আছে। তার আগে আমি প্রথমে দেখি যে প্রত্যেকটা ইকুয়েশনের ইন্ডিভিজুয়াল সলিউশন আছে, সেইটা আমি আগে বার করি। তো সেটা বার করার জন্য প্রথমেই যে n1 n2 মডিউলো বলে যে ইন্টিজারগুলো আছে, সেই n1 n2গুলোকে আমি গুণ করে দিলাম। যে গুণ করে দিয়ে যে ইন্টিজারটা আসলো সেটাকে m ধরলাম। ঠিক আছে, তো সেই mটাকে যদি আমি n1 দিয়ে ভাগ করে দিই তাহলে পড়ে থাকবে কি n2 n3 ডট ডট nk। তাহলে এই যে জিনিসটা পেলাম এর মধ্যে তো n1 বলে সংখ্যাটা নেই, তাহলে একে আমি n1 দিয়ে ভাগ করতে পারবো না, n1 তো নেই। আবার আরও কি যে n1 এর সাথে n2 প্রাইম, তাহলে n1 দিয়ে n2কে ভাগ করা যাবে না। সিমিলারলি n1 n3 প্রাইম, তাহলে n1 দিয়ে n3কেও ভাগ করা যাবে না। সিমিলারলি n1 দিয়ে nk-কেও ভাগ করা যাবে না। তাহলে এই টোটাল জিনিসটাকেই n1 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে এই m/n1 আর n1 এরা নিশ্চয়ই মানে একে অপরের প্রাইম, ভাগ তো করা যাচ্ছে না। তো একে অপরের প্রাইম মানে এদের GCD1। এই GCD1 দেন দেয়ার এক্সিস্ট টু ইন্টিজার আলফা 1 বিটা 1 সাজ দ্যাট প্রথমটা ইন্টু আলফা 1 প্লাস দ্বিতীয়টা ইন্টু বিটা 1 ইকুয়ালস টু 1। যে এতদূর পর্যন্ত আসলাম, আমি এখান থেকে ট্রাই করব এর সলিউশনটা বের করার। আমি আবারও বলছি এটা কিন্তু মানে থিওরামের মধ্যে লিখবো না, আমি তোমাদের বোঝানোর জন্য এটা লিখেছি, কিন্তু থিওরামে এটা লিখবো না। এবার কি করব? আমার তো এই দিকে আছে A1, এই যে ইকুয়েশনের, সরি আমি বারবার ইকুয়েশন বলে ফেলছি, হয়তো এটা কনগ্রুয়েন্স। হ্যাঁ, তাহলে এই কনগ্রুয়েন্সের এইদিকে আছে A1, কিন্তু এদিকে আছে A1 কিন্তু আমার চলে এসছে 1। তাহলে কী করবো? প্রথমেই আমি এটাকে A1 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, করে দিয়েছি। তারপরে কি আছে? মডিউলো n1, তাহলে আমি বোথ সাইডে মডিউলো n1 নেবো। তাহলে মডিউলো n1 যদি নিই, এটা তো n1 দিয়ে ভাগ করে যাচ্ছে, তাহলে রিমাইন্ডার 0। আচ্ছা, এটা n1 দিয়ে ভাগ করা যাচ্ছে, মানে যাবে কি যাবে না তার কোনো গ্যারেন্টি নেই, তাহলে A1ই থাকলো। সিমিলারলি এটাও তাই, n1 দিয়ে ভাগ করা যাচ্ছে না, মানে যাবে কি যাবে না ঠিক নেই, তাহলে এটাও এরমভাবেই থেকে গেল। দিয়ে সাজিয়ে গুছিয়ে লিখলে আমাদের এই জিনিসটা চলে এসছে। তাহলে ঠিক এখান থেকে আমি বলতে পারি যে দেয়ারফর A1 আলফা 1 m/n1 মানে এই পার্টটুকু, দিস ইজ দ্য সলিউশন অফ x কনগ্রুয়েন্স টু A1 মডিউলো n1। কেন? কারণ এই ইকুয়েশনটাকে এই সংখ্যাটা স্যাটিসফাই করে যাচ্ছে। কী করে বুঝবো স্যাটিসফাই করছে? 1 নম্বর ইকুয়েশন দেখলেই বুঝতে পারবো। দেয়ারফর দিস ইজ এ সলিউশন অফ ফার্স্ট লিনিয়ার কনগ্রুয়েন্স, এটা হচ্ছে সেকেন্ডের। সিমিলারলি AK আলফা k m/nk এটা হচ্ছে
কে নম্বর কনগ্রুয়েন্সের, লিনিয়ার কনগ্রুয়েন্সের সলিউশন। তাহলে আমি ইন্ডিভিজুয়াল সলিউশন পেয়ে গেছি। এবার আমি কি চাইবো, যে সাইমেন্টেনিয়াস সলিউশন আসুক। তা ওদের আমি কম্বাইন করে দিই। সাইমেন্টেনিয়াস সলিউশন পেতে গেলে কি করে কম্বাইন করব? আমি ধরে নিই যে x0টা হচ্ছে ওই লিনিয়ার কনগ্রুয়েন্সগুলোর সাইমেন্টেনিয়াস সলিউশন। মোটামুটি শেষের দিকে আমরা চলে এসেছি ফার্স্ট পার্টের। যে লিখি ইফ পসিবল let x0 is the simultaneous solution of the system of linear congruences, ঠিক আছে, and take x0 is equals to, প্রথমটা সলিউশন কী পেয়েছিলাম, a1 alpha 1 m by n1, দ্বিতীয়টার a2 alpha 2 m by n2 প্লাস ডট ডট a k alpha k m by n k, যত সলিউশন পেয়ে গেছিলাম তাদের যোগ করে দিলাম। ঠিক আছে, তাহলে আমি এটা তো লিখলেই হবে না, ইফ পসিবল x0 ইজ এ লিনিয়ার সাইমেন্টেনিয়াস সলিউশন। আমাকে চেক করে দেখতেও হবে যে হ্যাঁ এটা আদৌ সাইমেন্টেনিয়াস সলিউশন আসছে কি না। তাহলে চেক কী করে করব? পরের লাইনে আমি মডিউলও নিয়ে নেবো n1 এর রেসপেক্টে। টেক মডিউলো n1 অন দ্য অ্যাবাভ ইকুয়েশন নিয়ে নিলাম। তাহলে পড়ে থাকবে কি, x0কে n1 দিয়ে ভাগ করবে কিনা কোনো গ্যারেন্টি নেই। তাহলে x0 হয়ে গেল, ইকুয়ালস টুটা কনগ্রুয়েন্স হয়ে যায়। এবার আমি দেখব এইটাকে n1 দিয়ে ভাগ করা যায় কি যায় না। একটু আগে দেখলাম যায় না, কারণ m বাই n1 এর মধ্যে n1 বলে কিছু নেই। তাহলে এটা এরকমই থাকলো a1 alpha 1 m বাই n1। এবার দেখব এটাকে ভাগ করা যায় কি না। m বাই n2 মানে কি, m বাই n2 মানে কি, গুণফলে n2টা থাকবে না, তাহলে n1 n3 n4 ডট ডট nk থাকবে তো। তাহলে এই m বাই n2 এটাকে তো n1 দিয়ে ভাগ করা যায়, এই যে n1 ফ্যাক্টর আছে। তাহলে এটাকে যদি ভাগ করি তাহলে n1 দিয়ে বিভাজ্য হয়ে যাচ্ছে, তাহলে এর জন্য রিমাইন্ডার 0। সিমিলারলি পরেরটা n বাই n3, সেখানেও n1 আছে, তাহলে সেখানটা রিমাইন্ডার 0 প্লাস ডট ডট করে লাস্টেরটারও রিমাইন্ডার 0 মডিউলো n1। দ্যাট ইজ x0 congruence to a1 alpha 1 m by n1 মডিউলো n1। এটাকে আমি দিয়ে দিলাম যে, এটাকে আমি দিয়ে দিলাম 2 নম্বর। তাহলে একটা জিনিস দেখো, এর আগে আমরা এখানটায় আমি দুটো ইকুয়েশনকে 1 দিয়ে ফেলেছি। হ্যাঁ, এই ইকুয়েশনটার নাম দেওয়ার কোনো দরকারই নেই, এই ইকুয়েশনটার 1 দেওয়ার দরকার নেই। তাহলে এখানটায় দেখো 1 নম্বর ইকুয়েশনে কী পেয়েছি, a1টা এই সংখ্যার সাথে n1 মডিউলোতে আছে। আবার এখানটায় কী পেলাম, x0টা ওই একই সংখ্যার সাথে n1 মডিউলো আছে। মানে আমি পাশে 1 নম্বর ইকুয়েশনটা একটু লিখছি, হ্যাঁ তোমরা লিখবে না, আমি বোঝানোর জন্য লিখছি। a1 alpha 1 m by n1 is congruence to a1 মডিউলো n1, এটা আমরা পেয়েছি। তাহলে অ্যাকচুয়ালি কী পেলাম, এই সংখ্যাটা x0-র সাথে n1 মডিউলোতে আছে, বা সেই সংখ্যাটাই a1-এর সাথেও n1 মডিউলোতে আছে। তাহলে আলটিমেটলি বলতে পারি a1টা x0-র সাথে n1 মডিউলোতে আছে, দুটো মডিউলও সেম, আর এখানটা সংখ্যা দুটোও সেম। তাহলে আমি বলতেই পারি x0টা a1-এর সাথে n1 মডিউলোতে আছে। বা আমরা যদি আরেকটু ডিপে ভাবি, তো এটা তো কনগ্রুয়েন্স রিলেশন, ইকুইভ্যালেন্স রিলেশন হয় কনগ্রুয়েন্স রিলেশনটা। তাহলে সে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ তিনটেই হয়। তা ট্রানজিটিভ রিলেশনে কি, যে এটার সাথে এটা রিলেশনে আছে, মানে x0-র সাথে এটা রিলেটেড, আবার এটার সাথে a1 রিলেটেড। তাহলে কি হয়, এই প্রথমটার সাথে লাস্টেরটা রিলেটেড হয়ে যায় ট্রানজিটিভে। তাহলে যাই হোক, সো ফ্রম 1 and 2 we have x0 is congruence to a1 মডিউলো n1। ক্লিয়ার? তাহলে x0টা কী হয়ে গেল, x congruence to a1
মডিউলো n1 এর সলিউশন। সিমিলারলি উই ক্যান প্রুভ দ্যাট আমি যদি n1 মডিউলো না নিয়ে এটার উপরে n2 মডিউলো নিই, তাহলে আমরা কী পাবো? সিমিলারলি উই হ্যাভ x0 কনগ্রুয়েন্স টু a2 মডিউলো n2। তারপরেরটা কী পাবো? x0 কনগ্রুয়েন্স টু a3 মডিউলো n3 ডট ডট করে লাস্টেরটা কী পাবো? x0 কনগ্রুয়েন্স টু ak মডিউলো nk। তাহলে আলটিমেটলি x0টা কী করলো? দেখো প্রত্যেকটা লিনিয়ার কনগ্রুয়েন্সকে স্যাটিসফাই করলো। প্রথম লিনিয়ার কনগ্রুয়েন্স কী ছিল? x কনগ্রুয়েন্স টু a1 মডিউলো n1 স্যাটিসফাই করেছে। দ্বিতীয়টা কী ছিল? x কনগ্রুয়েন্স টু a2 মডিউলো n2 স্যাটিসফাই করেছে। লাস্টেরটা কী ছিল? x কনগ্রুয়েন্স টু ak মডিউলো nk, তাকেও x0 স্যাটিসফাই করেছে। তাহলে আমি তো বলতেই পারি যে হ্যাঁ, x0 ইজ দ্য সাইমেন্টেনিয়াস লিনিয়ার x0 ইজ দ্য সাইমেন্টেনিয়াস সলিউশন অফ দ্য লিনিয়ার কনগ্রুয়েন্সেস। তাহলে ঠিক তারপরে লিখবো সো x0 is the simultaneous solution of the system of linear congruences congruences। এটা আমরা ফার্স্ট পার্ট ছিল যে হ্যাঁ, এরকম হলে সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্সের একটা সাইমেন্টেনিয়াস সলিউশন থাকবে। হয়ে গেল। এবার আমি চলে আসি সেকেন্ড পার্টে। আমাকে বলেছে যে x0টা হচ্ছে আমাকে বলেছে যে সলিউশনটা থাকবে সেটা n1 n2 ডট ডট nk এই মডিউলের রেসপেক্টে ইউনিক হবে। তো আমি ধরে নিচ্ছি যে না, x0টা একটা সলিউশন নেই, আরও সলিউশন আছে। আমাকে বলেছে ইউনিক প্রমাণ করতে, কিন্তু আমি তার উল্টোটা ধরে নিচ্ছি যে ইফ পসিবল লেট x1 ইজ অ্যান অ্যানাদার সলিউশন। তাহলে ইফ পসিবল লেট x1 ইজ অ্যান অ্যানাদার সলিউশন অফ দ্য system of linear congruences, then আমরা কি লিখতে পারি? x1 is congruence to ai modulo ni লিখতে পারি। তো আমি একবারে লিখে দিলাম যে x1 অ্যাকচুয়ালি লেখা কি উচিত ছিল? x1 congruence to a1 modulo n1, x1 congruence to a2 modulo n2, x1 congruence to a3 modulo n3, এরকম মানে লেখা উচিত ছিল। আমি এটা একবারে লিখে দিলাম। হোয়ার i ইকুয়ালস টু 1 2 3 ডট ডট n, এই জিনিসটাকে আমি 3 নম্বর দিয়ে দিলাম। আবার x0 তো অলরেডি সলিউশন হয়ে বসেই ছিল। তাহলে এগেন x0 কনগ্রুয়েন্স টু ai মডিউলো ni, এটাও ফর n নাই, এখানটা কে হবে? হ্যাঁ, কে খানা ইকুয়েশন আছে। তাহলে ফর i ইজ ইকুয়ালস টু 1 2 3 ডট ডট কে, এটাকে দিয়ে দিলাম 4 নম্বর। দিয়ে আমি কী করবো? যে x1টা ai এর সাথে কনগ্রুয়েন্স, x0টা ai এর সাথে কনগ্রুয়েন্স। তাহলে আমি বলতে পারি x1টা x0 এর সাথে কনগ্রুয়েন্স, ওই ট্রানজিটিভ রিলেটিভিটি দিয়ে। এটা এর সাথে কনগ্রুয়েন্স, ওটা আবার x0 এর সাথে কনগ্রুয়েন্স। তাহলে x0টা আলটিমেটলি x1 এর সাথে কনগ্রুয়েন্স। এই যে মডিউলো তো সেম, একই জিনিস আছে। তাহলে সো ফ্রম 3 and 4 এখান থেকে লিখতে পারি x1 কনগ্রুয়েন্স টু x0 মডিউলো ni। তাহলে এটা মানে কি? যে x1 মাইনাস x0 ইজ ডিভিজিবল বাই ni, কনগ্রুয়েন্সের তাই নিয়ম। দেয়ারফর ni ডিভাইডস x1 মাইনাস x0 ফর i ইকুয়ালস টু 1 2 ডট ডট কে। তাই যদি হয় তাহলে আমি n এর ভ্যালু পরপর যদি পুট করি, তাহলে সো ni ডিভাইডস x1 মাইনাস x0। আচ্ছা, 2 এর ভ্যালু i এর ভ্যালু 2 পুট করলে n2 ডিভাইডস x1 মাইনাস x0, n3 ডিভাইডস x1 মাইনাস x0। এরকম করতে করতে লাস্টেরটা কী হবে? nk ডিভাইডস x1 মাইনাস x0।
তাহলে n1 একে ডিভাইড করছে, n2 একে ডিভাইড করছে, n3 করছে, ডট ডট nকেও করছে, তাহলে এদের গুণফলটাও করবে। দ্যাট ইজ n1 n2 ডট ডট nk ডিভাইডস x1 মাইনাস x0। তাহলে এবার দেখো, যদি কনগ্রুয়েন্স রিলেশন থেকে আমি ডিভাইডে আসতে পারি, এটা মানে কি, এই কনগ্রুয়েন্স দেওয়া থাকলে x1 মাইনাস x0 ইজ ডিভিজিবল বাই ni। তাহলে এটা যদি দেওয়া থাকে তাহলে আমি বলতে পারি ঘুরিয়ে উল্টো দিকে যে x1 ইজ কনগ্রুয়েন্স টু x0 মডিউলো ni। তাহলে এখান থেকেও তাই বলবো x1 কনগ্রুয়েন্স টু x0 মডিউলো এটা। দ্যাট ইজ x1 কনগ্রুয়েন্স টু x0 মডিউলো n1 n2 ডট ডট nk। এটাই আমরা চাইছিলাম যে যে সলিউশন সাইমেন্টেনিয়াস সলিউশনটা আসবে সেটা এই মডিউলো রেসপেক্টে ইউনিক হবে। মানে আরও যদি কোনো সলিউশন থাকে, ধরো x2 বলে আরও কোনো সলিউশন থাকলো, সেটাও কিন্তু x0-এর সাথে কনগ্রুয়েন্স হবে মডিউলো এই n1 n2 nk রেসপেক্টে। তাহলে এই যে আমরা এইগুলো পেলাম x1 x2 x3 x4, ওগুলো দেখতে আলাদা কিন্তু আলটিমেটলি সেটা x0-এর সাথে কনগ্রুয়েন্স, মানে কাজ একই করবে। দেখতে আলাদা কিন্তু কাজ একই, তার মানেই ওই সাইমেন্টেনিয়াস সলিউশন যেটা, সেটা আমাদের আলটিমেটলি ইউনিক তাই বলতে পারি। তাহলে সো দ্য simultaneous solution so obtained is unique। কার রেসপেক্টে? মডিউলো এর রেসপেক্টে। ইউনিক মডিউলো n1 n2 ডট ডট nk। ঠিক আছে, দিস প্রুভস দ্য থিওরাম। আমাদের প্রথমে দেখাতে বলে সাইমেন্টেনিয়াস সলিউশন আছে কি না, দেখিয়েছি আছে, আর তারপরে দেখলাম সেই সাইমেন্টেনিয়াস সলিউশনটা এই মডিউলো রেসপেক্টে ইউনিক। তার মানে যত সলিউশনে আসুক না কেন এই x0-এর সাথে তাকে কনগ্রুয়েন্স হতেই হবে এই মডিউলো রেসপেক্টে, দেয়ারফর সলিউশন ইজ ইউনিক। ঠিক আছে, এরপরে আমরা এর সলিউশন বার করব, মানে এক্সাম্পল নেব যে একটা সাইমেন্টেনিয়াস লিনিয়ার ইকুয়েশনের সলিউশন কীভাবে বার করতে হয় প্র্যাকটিক্যালি। এটা আমাদের নেক্সট ভিডিওতে আছে।